অনেকে যা না সেটি বলার চেষ্টা করছে। এটি গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করা হচ্ছে। হ্যাঁ, ছড়াইছে, বিভিন্ন পেজ দিয়ে এগুলো ছড়িয়েছে এবং একটা শিবিরে অভ্যুত্থান দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা বিডি ব্লগেরটা না আমরা ভালো শোনা যেতেছে না, বাংলা ব্লগের দিলে আরো ভালো শোনা যাবে। আবার 2 আগস্টের পর 6 সমন্বয়ক যখন মুক্ত হয় ডিবি কার্যালয় থেকে, এরপর থেকে আবার যৌথ সমন্বয় আগে যেভাবে ছিলাম। আশরাফ কাছে আপনার কাছে, তাদের গল্পে দাবি করছিল গল্পে কেউ কারো নাম বাদ দিচ্ছে, কেন গল্পে নাম আসছে না সবার? দেখুন, প্রথম কথা, এটা স্বাভাবিক না যে একজনের গল্পে সব নাম আসবে, কারণ একজন ব্যক্তি তো সব জায়গায় ছিল না, একদম সব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ছিল না। কেউ কেউ নিশ্চয়ই 158 জনকেও চিনত না, এবং বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাগ ছিল। তো এটা খুব স্বাভাবিক যে তার গল্পে তার পরিধির মানুষজনের কথাই আসবে। কিন্তু আমরা যেটি 5ই আগস্টের পরে দেখতে পেলাম যে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা, যে আমরা কে কত নায়কোচিত ভূমিকা পালন করেছিলাম। দেখুন, জুলাই আগস্টের নায়করা শহীদ, তারা মারা গেছেন। এখন গণ অভ্যুত্থান বা বিপ্লবের আইরনি কি জানেন? মানে নায়করা মারা যায় আর পরবর্তীতে যারা বেঁচে থাকে তারা সেই গল্প বলে বেঁচে থাকে এবং সুবিধাদি নেয়, মন্ত্রী হয়, রাজনীতি করে। এই হচ্ছে আইরনি। এখন আজকে শুনতে খুব খারাপ শোনাবে, জীবিতরা সত্য মিথ্যা, উদ্দেশ্যপূর্ণ সত্য, উদ্দেশ্যপূর্ণ মিথ্যা দিয়ে গল্প সাজিয়ে তাদের পদ পদবি, রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছে। এটি থেকে তারা যত দ্রুত বিরতি নিবে, তত দ্রুত নিহতদের প্রতি সম্মান জানাবে। আরেকটি জিনিস মনে রাখবেন, ওই 158 জন কিংবা 5000 জন দিয়ে গণ অভ্যুত্থান হতো না। গণ অভ্যুত্থান হয়েছিল 50 লক্ষ মানুষ বাংলাদেশের সব জায়গায় নেমেছিল বলে। তারা কি জেনেছিল কে শিবির, কে ছাত্র শক্তি, কে নাহিদ, কে আসিফ, কে মাহফুজ? কাজেই আপনি যদি কাউকে মাস্টারমাইন্ড বলেন, তারা শহীদ। কেউ যদি কারিগর হয়ে থাকে, তারা জীবন দিয়েছে। এটি যতক্ষণ পর্যন্ত এরা মেনে নিবে, ততক্ষণ আমি তাদেরকে স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ মনে করব এবং তারা গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল বলে আমি মনে করব। এই যে 50-60 লক্ষ মানুষ বাংলাদেশের সব জায়গায় নেমেছে, তারা এদের কথা শুনে নিজেদেরকে প্রতারিত মনে করে যে আমি জানতামই না জামাতের ছাত্র সংগঠন এখানে ছিল। 158 জনের মধ্যে যদি 108 জন ক্লেম করে তারা শিবিরের লোক, তাহলে কি বাংলাদেশের সব লোক স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠনের পেছনে দাঁড়াতো? অবশ্যই দাঁড়াতো না। এই কথা তারা যত বেশি বলছে একে অন্যের বিরুদ্ধে কিংবা সহমর্মী হয়ে, তত বাংলাদেশের মানুষ নিজেকে প্রতারিত মনে করছে। ওইখান থেকে আওয়ামী লীগ এবং ভারতীয় প্রোপাগান্ডা দানা বাঁধছে যে এটি আসলে জঙ্গি, এরা কিশোর গ্যাং, এরা আসলে ডানপন্থী, এরা স্বাধীনতা বিরোধী। এটি করে তারা নিজেদের আত্মঘাতী কাজকর্ম করছে। দেখুন, অনেকে ফুলিয়ে ফাঁপিয়ে গল্প বলছে, অনেকে যা না সেটি বলার চেষ্টা করছে। এটি গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করা হচ্ছে। তাদের মনে রাখতে হবে, তারা অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিল 36 দিনের জন্য এবং বাংলাদেশ তাদের কথা শুনেছিল, যে কারণে হাসিনা পালিয়ে গেছিল। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। আপনি কি 16 বছরে যারা গুম খুন হয়েছে তাদেরকে কারিগর বলবেন না? আমি তো নিশ্চিতভাবে মনে করি যারা আয়নাঘরে ছিল, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা আওয়ামী ফ্যাসিবাদের শিকার হয়েছে, এদের কারো কারো তখন কিন্তু বোধবুদ্ধিও হয়নি। তো তারা কি আমাদের গণ অভ্যুত্থানের শক্তি না? কাজেই বড় প্রেক্ষাপটে না দেখলে যেটি হবে, এরা দিন দিন তাদের কথা বলতে শুরু করবে এবং তারা আস্তে আস্তে বালখিল্য হয়ে যাবে। তাদেরকে দেখে আমরা দূর থেকে হাসবো যে বাচ্চারা কি বলার চেষ্টা করছে। না, থেমেছিল, আবার হঠাৎ করে গতকাল থেকে শুরু। আমি একটু বাকের আপনার কাছে যেতে চাই। আজকে তো বাংলা ব্লকের ছিল, তাই না? 24 সালে আমার যদি মনে পড়ে, বাংলা ব্লকের নামকরণটা কোত্থেকে এসেছিল? আচ্ছা, আমি একটু এর আগে ওনার একটু কথাই বলছি, ছোট করে বলছি। 158 জনের মধ্যে 108 জন তাকে শিবির বলে দাবি করে না, এটা ভুল তথ্য, এটা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এটা মানে না, সে দাবি করেছি বলেছে না, কিন্তু ছড়িয়েছে। হ্যাঁ, ছড়াইছে, বিভিন্ন পেজ দিয়ে এগুলো ছড়িয়েছে এবং একটা শিবিরে অভ্যুত্থান দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বিষয়টা আসলে এরকম না, সকল ধরনের মানুষজন অংশগ্রহণের ভিত্তিতেই অভ্যুত্থানটা হয়েছে, সেটাই বলেছে। আর দ্বিতীয়ত একটি যেটি আমরা কোনোভাবেই এটা মনে করি না যে এরকম যে যারা এই ফ্যাসিবাদের সময় জীবন দিয়েছেন তারা এটার কারিগর না, এটা মনে করি না। আমি জাস্ট বললাম যে এই অভ্যুত্থানের, আমি আরেকবার রিপিট করলাম, কারণ যারা জীবন দিয়ে গেছে তাদের সবাই বড় মাস্টারমাইন্ড আর বড় কারিগর কেউ হতে পারে না। এই কথাগুলো যদি আপনারা বলতেন, আপনাদেরকে আরো বড় মনে হতো। বলছি, কিন্তু দেখা যাচ্ছে প্রোপাগান্ডার কারণে হচ্ছে যে অনেক কিছু আসলে ছোট হয়ে আসছে আর কি। আর বাংলা ব্লকের যে বিষয়টি, এটার গল্পটার সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম এরকম যে আমাদের টিএসসিতে
আমাদের সমন্বয়কদের মধ্যে একটা টিম ছিল যে সেড একটা গ্রুপ ছিল, স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে 17-18-20 জন এরকম মতো আমরা ছিলাম। তো ওই গ্রুপের একটা মিটিং ছিল আপনার টিএসসিতে, আমি একটু টাইম নিব, এটা টিএসসিতে একটা মিটিং ছিল, সেখানের মধ্যে পরবর্তী কর্মসূচি কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে আমাদের যেই মাহফুজ আলম উপদেশ হিসেবে আছেন, তিনি, আমরা ওনার থেকে সবসময় পরামর্শ নিতাম। তো উনি বললেন যে ব্লকের নাম দিয়ে একটা কর্মসূচি রাখার জন্য। তো প্রাথমিকভাবে আমরা অনেক আলোচনা করে একটা সিদ্ধান্ত যে বিডি ব্লকের নামে একটা আমরা কর্মসূচি সিলেক্ট করি প্রথমে টিসির এখানে, এবং ওইখানে আমাদের মিটিং শেষ হওয়ার পর আবার ভাই ফোন দেয় বাসা যাওয়ার পরে যে না, এটা বিডি ব্লকেরটা না আমরা ভালো শোনা যেতেছে না, বাংলা ব্লকের দিলে আরো ভালো শোনা যাবে। তো পরে আবারও গ্রুপের মধ্যে আমি হচ্ছে যে জিনিসটা কি করি, আমি বলি যে এটা দেওয়া যায় কিনা, আবার কোশ্চেনটা তুলি, দেন এটা আবার সিলেক্ট হয়। তো এখানে আবার আমাদের এখানে একটা ডাইনামিক ছিল যে আমরা যাদের থেকে পরামর্শ নিতাম আমরা কিন্তু সবাইকে গিয়ে বলতাম না। ধরেন যে ওপেন ফোরামের মধ্যে 20 জনের ফোরাম, ধরেন যে কোনো সময় ফরাদ ভাইয়ের সাথে কথা ধরেন যে কেউ করছে, সে ডিসকাশন করছে, সে কিন্তু যে ওপেন ফোরাম এটা বলতো না, কেউই বলতাম না যে আমি মাহফুজ ভাইয়ের কথা বললাম, এটা কিন্তু আমি বলি না ওইখানে যে মাহফুজ ভাই জিনিসটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ব্লগের নামকরণটা করেছেন মাহফুজ ভাই, হয়তো ওই সময় বায়াটা ছিলাম আমি। তো এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে আর কি। ফরাদ, আপনি কি বক্তব্যের সঙ্গে একমত? আমি এগ্রিড, কারণ সেদিন সাদিক ভাইয়ের সাথে কথা হয়, মাহফুজ ভাই ফোন দিয়ে বলা যায় এরকম আইডিয়া চিন্তা করতেছে কি করা যায়। আমাদের আন্দোলনের প্রথম দিকে যেটা হইতো, ওই যে একদম 5 জুন থেকে 19 জুলাই পর্যন্ত, এই সময়টা পর্যন্ত হয় মাহফুজ ভাইরা নিজেরা আইডিয়া ডেভেলপ করে আমাদেরকে শেয়ার করতেন, আমরা বললাম ঠিক আছে আমরা এগ্রি, সাপোর্ট দেবো, অথবা আমরা নিজেরাই সম্পূরক আইডিয়া বলতাম যে ভাই এটা না এটা করা যায়, যেমন রাষ্ট্রপতি বড় স্মারকলিপি কর্মসূচি, ওইটা ফোনে আবার মাহফুজ ভাইকে আমরা বলি, এরকম দুদিক থেকে হয়, মানে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতো, তখন একটা কর্মসূচি আসতাম, আমাদের মত থাকলে বলতাম, অথবা আমরা এগ্রি করে হেল্প করতাম। আর 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত টোটাল কর্মসূচি নির্ধারণ, প্রেস রিলিজ টাইপ করা পর্যন্ত রেডি করে পিডিএফ ডকুমেন্ট করে প্রত্যেকটা আমাদের ডিভাইস আমাদের করতে হয় ক্রিটিক্যাল টাইম। ইন্টারনেট ছিল না তখন সম্ভবত, ইন্টারনেট মাঝে কিছুদিন ছিল, মাঝে আবার কিছুদিন ছিল না, তখন পুরোটা আমাদের করতে হয়। বাট সেফ হাউস থেকে সমন্বয়কদের সাথে তখন আমরা কোঅর্ডিনেট করে পরামর্শ করে আমরা এদিক থেকে লজিস্টিক পুরোটা রেডি করে আইডিয়া জেনারেশন বা ফিল্ড লেভেলের সমন্বয়টা ওই সময়টাতে করতে হয়। আবার 2 আগস্টের পর 6 সমন্বয়ক যখন মুক্ত হয় ডিবি কার্যালয় থেকে, এরপর থেকে আবার যৌথ সমন্বয় আগে যেভাবে হয় ওনারা আইডিয়া বলতো অথবা আমরা আইডিয়া একদম। ফরাদ, ঠিক আছে। আসলে আমি এই যে বাংলা ব্লকের টানার কারণ আছে আমার এটি আনার, এই বক্তব্যটা দুজনেই একমত, কিন্তু আমার যদি প্রশ্ন এই বিষয়টি নিয়ে আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ, যিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা। আমার প্রশ্ন, সরকারের উপদেষ্টা থেকেও তার এই ক্রেডিট নেওয়াটা আপনি কিভাবে দেখছেন? স্ট্যাটাস দিয়ে সেই নামটি দিয়েছে, সেই সব করেছে, এটি আপনি কীভাবে দেখছেন? আমার মনে হয় যে তার নিজের ক্রেডিট নেওয়া বা স্ট্যাটাস দেওয়াটা অপ্রয়োজনীয় এবং দৃষ্টিকটু, কারণ তার হয়ে এই যে দুজন এখানে কথা বলছে এটি মানানসই। আমাদেরকে এতটুকু ভব্যতা সভ্যতা বজায় রাখতে হবে, কেননা দেখুন ইতিহাসবিদরা ইতিহাস লিখবেন, আপনি ইতিহাসের নায়ক কিংবা ইতিহাসের অংশ হয়ে থাকলেন, নিজেই যদি নিজের কথা সবসময় বলতে থাকলেন ওটা কিন্তু ভালো লাগে না। 71 সাল নিয়েও কিন্তু আমাদের এই একই ঝামেলা হয়েছে। পরবর্তীতে একটা দলকে আমরা দেখলাম একজন ব্যক্তির জন্য একটা 71-এর ইতিহাস লেখার চেষ্টা করলো, তার পরিণতি কী হলো আমরা কিন্তু দেখলাম। কাজেই আমি মনে করি যে তার নিজের স্ট্যাটাস দেওয়া বা ক্লেম করার চেয়ে অন্যরা তাকে নিয়ে বলা, তার মধ্যে অনেক রহস্য থাকে, তার মধ্যে অনেক আকর্ষণ থাকে, কৌতূহল থাকে, এটা অনেকটা ইতিহাসের কাছে মানানসই। কাজেই নিজের ক্রেডিট কম নেওয়া ভালো। আরও একটা কথা আপনাকে আমি একটু বলি, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি হলো, মাদ্রাসার স্টুডেন্টদের কি হলো, শ্রমিকদের কি হলো, আমরা কিন্তু তাদের, আপনি যদি 5ই আগস্টের পরে মূল্যায়নের জায়গা দেখেন, আমি আরও বলবো তারা কিন্তু দাবিই করেনি তাদের রোলটা। এই অংশ থেকে কি কেউ বলেছে যে এখানে কিন্তু একটি কথা আমি আপনার সাথে একটু বলতে চাই, যখন মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করছিল অনেক প্ল্যাকার্ড তো ছিল, সেখানে একটি প্ল্যাকার্ড আমার চোখে পড়েছিল যে আমাদের ভুলে যেন না, এমন প্ল্যাকার্ড তারা নিয়ে এসেছিল। অবশ্যই ছিল, কিন্তু তাদেরকে আমরা দেখিনি। আপনার পরিষ্কার মনে আছে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আন্দোলন কিন্তু মুখ থুবড়ে পড়ল এবং যে যার মতো বাড়ি যাওয়ার চেষ্টা করল। দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তখন প্রাইভেট ইউনিভার্সিটি না রাস্তায় দাঁড়ায়, না ঘুরে দাঁড়ায়, আমার কাছে গেম চেঞ্জিং মনে হয়েছে সেটা। তো গেম চেঞ্জিং এর জন্য দেখুন মাহফুজকে আমরা দেখতে চাই এই ধরনের গেম চেঞ্জিং ঘটনাকে আরো এমব্রেস করবে, কথা বলবে, তাহলে নিজেকে বড় মনে হবে। সবাইকে নিয়ে সবাইকে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোনো অংশীদারিত্ব চায়নি, মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু কোনো অংশীদারিত্ব চায়নি। আচ্ছা আপনি বাকের, আপনি তো একজন ওই সময় সামনে ছেড়ে ছিলেন, এখন সেই ছাত্র সংগঠন, সেই ছাত্রদের যে দল এনসিপি, তাদেরই আপনারা ছাত্র সংগঠন, কেন আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা
এদেরকে কেন আচ্ছা own আমি করছেন না? আপনাকে একটা জিনিস একটু ঠিক করে দিচ্ছি, এই এনসিপির ছাত্র সংগঠন আমরা না, মানে এরকম যেভাবে হ্যাঁ, ওটি বলার জন্য বলা, এটি আপনারা বলেন যে শিবির বলে তারা আমাদের ছাত্র সংগঠন না, বাস্তবতা হলে আপনারা অবশ্যই এনসিপির ছাত্র সংগঠন। জি বলেন। না না, এখানে আমরা আদর্শিকভাবে আমরা আমাদের আছে, আদর্শিকভাবে আমরা গণঅভ্যুত্থানের শক্তি, কিন্তু আপনি যেভাবে বলছেন এরকম না বিষয়টা। এখানে আমরা লেজুর ভিত্তিহীন একটি ছাত্র সংগঠন নিজেদের মতো করে ওয়ার্ক করছি। তো আর আরেকটি বিষয় হচ্ছে যে গণঅভ্যুত্থান থেকে কে কি পেয়েছে, ধরেন যে আমি বাকের আমরা তো জীবনের সকল সম্ভাবনাকে একপাশে রেখে সামনে এসে এখানে যখন ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে রাজনীতি করেছি এবং অভ্যুত্থানের সময়ও একদম সামনের সারিতে ছিলাম, গুলি যাক যা যাক জীবন যাক সব জায়গাতেই ছিলাম। তো আমি তো বাকের তো 5 আগস্টের পর আমি ওই যে বৈষম্য বিরোধীর যেই আহ্বায়ক কমিটি হয়েছে সেখানেও যাইনি, কোথাও যাই না, ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসে শিক্ষার্থীর সাথে আবার কাজ করেছি, করে একটা নতুন ছাত্র সংগঠন বানানোর জন্য কাজ করে গিয়েছি। এবং আমার একটা ছাত্র সংগঠন বানাইতে প্রায় এখানে 6-7 মাস টাইম লেগেছে এবং সর্বশেষ হ্যাঁ মানে সেখানে আমরা দেখেছি যে যেদিন কমিটি ঘোষণা করলেন সেদিন কিন্তু ঝামেলা হলো এই বেসরকারি নিয়ে। আমি বলছি সেই ছাত্র সংগঠনের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এবং জেলাভিত্তিক শিক্ষার্থী, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রেখেই, 7 কলেজের শিক্ষার্থী রেখে আমাদের সেই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটি বানানো হয়েছে। তবে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমরা একটা ছাত্র সংগঠন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যখন গঠন করবো সেখানে একটা 2-3 হাজার সদস্য বিশিষ্ট কমিটি করা সম্ভব না। সেখানে আমি একটা কমিউনিটির রিপ্রেজেন্টেশন হিসেবে রাখতে পারি, সেই রিপ্রেজেন্টেশন রেখেই আমাদের কেন্দ্রীয় কমিটিটা তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানে যে আপনি যে ঘটনাটি উল্লেখ করছেন সেটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল বুঝাবুঝি। মূলত একটা অংশকে ভুল বুঝিয়ে তাদেরকে এই ধরনের ঘটনায় লিপ্ত করেছে। পরবর্তীতে যখন আমরা এটাকে অ্যানালাইসিস করেছি কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে এবং যারা সেখানে অনেকে অংশগ্রহণ করেছে কিন্তু তারা যে ভুল বুঝেছে তাদের ভুল তারা বুঝতে পেরে। কেন্দ্রীয় কমিটির কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতে পারবেন? কেন্দ্রীয় কমিটিতে আপনার 70 জনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর বাকিরা বাকি সব হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সেখানে আমাদের 211 জনের কমিটি হয়েছে। 70 জন একটি বিশ্ববিদ্যালয়, 70 জন ঢাকা বিশ্ববিদ্যালয়। তাতে তাহলে বোঝায় যে আপনাদের না সেখানে আপনি যদি অন্যান্য আপনি কেন্দ্রীয় কমিটির এখানে আমাদের যে প্যাটার্ন, আমরা একটা আহ্বায়ক কমিটি করবো, আমার কমিটিতে রান করতে হবে, আমি তো হাওয়ার উপর দিয়ে কমিটি দিলে হবে না। তো সেখানে আমার একটা কমিটি রান করার জন্য হইলো, ধরুন যে আমি যেই ছেলেটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কমিটিতে রেখেছি সে তো রেগুলার শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সে তো এসে কেন্দ্রীয় সেন্ট্রালাইজ জায়গায় এসে কাজ করতে পারবে না। আমার একটা সংগঠনকে চালানোর জন্য আমার সেন্ট্রালাইজ পজিশনে 211 জনের কমিটি দিল, আমার 150 জন লোক লাগবে যে সেন্ট্রালাইজ পজিশনে কাজ করবে। তো আমাকে এমনভাবে ডিজাইনটা করতে হবে যে সংগঠন করে তাকে এটা মানে সে এটা বুঝবে আর কি। আমার হয়তো সবাইকে বোঝানো টাফ, বাট একটা সংগঠনের কেন্দ্রীয় কমিটি চালানোর জন্য আমার সেন্ট্রালে লোক প্রয়োজন এবং সেই জন্যই কমিটিকে ডিজাইন করা হয়েছে। এবং সেখানে কাউকে বাদ দেওয়া হয়নি, এবং এই যে আলাপটা বয়ানটা আনা হয় যে প্রাইভেট বনামি কমিটির এটা দেখানো হয়েছে, এটা একটা উদ্দেশ্য প্রণীত। এখন পর্যন্ত এই জিনিসটাকে উদ্দেশ্য প্রণীতভাবে ব্যবহার কারা করছে ব্যবহার এটাই যে ধরেন যে এখনো যে আপনার কাছে এই কোশ্চেনটা মাথার মধ্যে আছে, আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে যারা এই জিনিসের সাথে কানেক্টেড ছিল বা যারা এই ভুলটা বুঝেছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা বন্ধুদের সংবাদ সম্মেলন করে এই জিনিসটাকে ডিবাঙ্ক করেছি। তো ডিবাঙ্ক করার পরে যখন এই কোশ্চেনটা আবার আমাদেরকে বারবার ফেস করতে হচ্ছে, তো মনে হয় যে আমাদের কাছে অনেক সময় জিনিসটাকে জিয়ে রাখা, বিভিন্ন পলিটিক্যালি এটা রাখা হয় আর কি। জি জি হতে পারে।